আজকে দুটি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য বগুড়া এবং শেরপুরে। উনি ইঙ্গিত করেছে যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বিকাল 4টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে? ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকাল 4টার পর, যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত। তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনারা বর্জনের ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরানা রেওয়াজ থেকে সরে আসুন। যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই বিএনপি সরকারের সময় হচ্ছে, 45 দিনের মাথায় বিএনপির একটা টেস্ট ম্যাচ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটি টেস্ট ম্যাচ যে 45 দিনের ফলাফল কি। এই ফলাফল বাংলাদেশের জনগণ যখন ধানের শীষের পক্ষে দিচ্ছিল, তখন তারা ঠিক বিকাল 4টার পরে নির্বাচন বর্জন করে কি প্রমাণ করতে চাইছে মাননীয় স্পিকার, এটা আমার জানা নাই। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় বিরোধী দলের নেতা, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। মাননীয় সদস্যবৃন্দ, আমরা কিন্তু যাচ্ছেন না, আপনারা আসছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, একটু মাইকটা দেয়া যাবে দয়া করে? ওনারা অনেকেই আছেন, কিন্তু এখনো আপনি চাইলে বলতে পারেন। আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা, মানে কি বলবো, অবিচার কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী, তার কোনো সময়ের লিমিট নাই, দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই তিনি বললেন। আমরা তখন বললাম যে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সুবিচার আশা করি। একজনকে আনলিমিটেড টাইম পারমিট করা হচ্ছে, আর আরেকজনকে 2 মিনিট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব দিচ্ছি উভয়কেই পর্যাপ্ত সময় দেওয়া হোক। হ্যাঁ, সময় বাড়ানো হয়েছে, কিন্তু বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। মন্ত্রীরা যখন দাঁড়িয়েছেন তাদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না, তারা আনলিমিটেড কথা বলেছেন। এই রকম ভারসাম্যহীনভাবে আজকে আমাদেরকে দিনটা অতিক্রম করতে হয়েছে। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কথা এসেছে, তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন
যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে, তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেম বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারে না। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। শুধুমাত্র টু-থার্ড মেজরিটির বলে পাশ করা হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। আমরা যাব, জনগণের হয়ে কথা বলবো, জনগণের স্বার্থের পক্ষে অবস্থান অক্ষুণ্ণ রাখবো, জনগণের স্বার্থের বিপক্ষে কিছু হলে আমাদের কণ্ঠ আবারও গর্জন করে উঠবে জনগণের অধিকারের পক্ষে ইনশাআল্লাহ তাআলা রাজিম। শেরপুর এবং বগুড়ায় দুটা নির্বাচন হয়েছে। এখানে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবেন না। আজকে কি হয়েছে জনগণ দেখেছে। শেরপুর 3 আসনে এর আগেও আপনারা জানেন আমাদের একজন সহকর্মীকে হত্যা করা হয়েছিল, একটা উপজেলার একজন সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে। আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই এবং এই 2 হত্যাকাণ্ডে দোষী, দুষ্কৃতিকারী, হত্যাকারী, খুনি যারা এদেরকে বিচারে আওতায় আনার জন্য আমরা এই সংসদের স্পিকারের মাধ্যমে সাহায্য কামনা করেছি। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে। ডক্টর ইউনূসের আমলে এই সংশোধনীটি করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। কাজেই বিলটি জাতীয় সংসদে সহজেই পাশ হয়ে যাবে এমনটাই ভাবা হয়েছিল, কিন্তু হয়নি। বিলে আপত্তি জানান সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারাই বেশি সোচ্চার ছিলেন। তাহলে জামায়াতের আপত্তির কারণটা কি? রহস্যটা এখানেই। কারণ আইন আজকে তৈরি হলেও এটা কার্যকর থাকবে বছরের পর বছর ধরে। এই আইনে গণহত্যার সাথে জড়িত সংগঠনের নিষিদ্ধের সুযোগ আছে। এখানেই কি জামায়াতের ভয়? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। আগে সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বিধান ছিল কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূস সরকার ওই আইনে সংশোধনী এনে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়। ইউনূস আমলের এই অধ্যাদেশটিকেই আইনে রূপ দিতে জাতীয় সংসদে বিল পাশ হলো। তবে পাশ হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে যা বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে। প্রথমটি হলো ডক্টর ইউনূস আমলের অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য সংসদের একটা বিশেষ কমিটি করা হয়। সেই কমিটি 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু এবং 15টি সংশোধিত আকারে পাশ করার সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল করা হয় এবং 16টি ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হয়। সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো এটি সেই 15টির মধ্যে পড়েছিল। অর্থাৎ কমিটির সুপারিশ অনুযায়ী যে 15টি বিল সংশোধিত আকারে পাশ হওয়ার কথা এটি তার মধ্যে একটি। কিন্তু সংসদে যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। সংসদে কমিটি করে সেই কমিটির কোনো সুপারিশ যদি মানাই না হয় তাহলে কমিটি করার অর্থ কি? কমিটি কি এমন সুপারিশ করেছিল যা সংসদে পাশ হলো না? অথচ কমিটিতে তো সরকারি এবং বিরোধী দল 2 দলেরই সদস্য ছিল। তাহলে
দ্বিতীয় প্রশ্নটি আরও গুরুতর। বিল পাশ হওয়ার কয়েক মিনিট আগে বিলটি নিয়ে আপত্তি জানান সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন এটি একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে সংসদ না থাকলে যে অধ্যাদেশ জারি করা হয় তা সংসদ বসার 1 মাসের মধ্যেই পাশ করিয়ে নিতে হয়। সেই হিসাবে 1 বছর আগে যে সংশোধনীটি আনা হয় সেটি জামায়াতের আমির সহ সবাই 1 বছর ধরেই পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন। সংসদ বসার পর যে বিশেষ কমিটি করা হয় তাতে গাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান সহ জামায়াতের বেশ কয়েকজন এমপি আছেন। তারা এতদিন বিষয়টি দেখলেন না কেন? আসল কথাটি অবশ্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিলটি উত্থাপনের সময় তিনি বলেন, বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তা সংশোধনের জন্য। এখানেই জামায়াতের যত ভয়। মনে থাকার কথা, শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে জামায়াতে ইসলামীকে এই আইনেই সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। যেসব যুক্তিতে জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়, ভবিষ্যতে কোনো সরকার চাইলে ওই যুক্তিতেই জামায়াতকে আবারও নিষিদ্ধ করতে পারে। বিশেষ করে ৭১-এর গণহত্যার দায় এবং মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের বিচারের কথা বহুল আলোচিত একটি বিষয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিচার হয়নি মানে কোনোদিনই যে আর হবে না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। বিশেষ করে আইনে যদি সেই সুযোগ থাকে তাহলে জামায়াতের ভয়ের কারণ তো আছেই। এই কারণেই কি আইন পাশের সময়ে শেষ মুহূর্তেও সে একটা জাউরা, উনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। যদি হ্যাঁ, এবং এটা প্রশ্নই ওঠে না। বরঞ্চ উনি যে এই কথাটা বললেন তার মানে উনি কি দায়রায় কার ঘাড়ে দায়িত্ব দিতে চান? ওকে দায়িত্ব নিয়ে বিচার হবে। বরঞ্চ আমার পয়েন্টটা হচ্ছে যে এইটাকে ধরেই এই বিএনপি সরকারের উচিত যে এই দায় কেউ নিচ্ছে না, এই দায় আমি কেন নেব, এই চুক্তি বাতিল করার প্রক্রিয়া আগানো খুবই জরুরিভাবে আগানো দরকার বলে আমি মনে করি। এবং এরাই জড়িত ছিল, তো ওই ইউনূস সরকারের সবাই এটার সাথে জড়িত ছিল, তাদেরকে দরকার বলে আমি মনে করি। এইটা তো অস্বীকার আরো অনেকেই করছে, ভবিষ্যৎ দেখবেন আরো অনেকে করবে, কারণ নিজেদেরকে বাঁচার জন্য এইগুলো করে। এবং জনগণকেও এইসব লোক সম্পর্কে আরো বেশি সচেতন হইতে হবে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি নিজেও বলছেন যে আমি অর্ডিন্যান্সগুলোতে সাইন করি নাই, অনুমোদন দেয় নাই। এতগুলো অর্ডিন্যান্স হয়েছে, তা কিছুটা সাইন দিতে করে নাই, তো উনি তো অস্বীকার করেছেন। এখানে ব্রিগেডিয়ার সাকাউত সাহেব বলছেন যে অ্যানাদার অ্যাডভাইজারি কমিটি ছিল যেখানে তাকে ডাকা হইতো না, ক্যাবিনেট ছিল, ডাকা হতো না। এখন তারা নিজেদের স্কিন বাঁচানোর জন্য এক একজন এক এক ধরনের কথা বলছে। এগুলো সব লায়ার, সবগুলো এক খাঁচায় ভরে বিচার করা উচিত। এরা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে আমার পান্না ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছে, জেনুইন চ্যালেঞ্জ দিয়েছে, বিপ্লব হয় নাই, কিন্তু এই বিপ্লবটাই হয়েছে যদি ডক্টর ইউনূস সাংবিধানিক পথে না হাঁটে যদি বিপ্লবের পথে হাঁটতো, তাহলে আজকে আমার পান্না ভাই এই চ্যালেঞ্জটা দিতে পারতো না। তো ইউনূস সাহেব তো হাঁটবে না, না হাঁটবে না, তো তাহলে হাঁটবে না বলে তো সে বেমানি করেছে, সে বেমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই ডক্টর ইউনূস এবং তার গঙ্গরা এই জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যার জন্য আজকে আমার পান্না ভাই জেনুইনলি বলতেছে, আমি তাকে বলছি না, কন্ডেম করতেছি না, সঠিক বলছে সে, কারণ বিপ্লবটা আমরা দিতে পারি না, অ্যাবর্টিভ হয়ে গেছে। পার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার করতে চাই, একটা এক্সপ্যান্ড করবেন কিনা জানি না। জাউরা, সে একটা জাউরা। এই জাউরাদের জন্য আজকে আমার এই জুলাই বিপ্লবটা ব্যর্থ হয়েছে। আমরা এই ধরনের শব্দ বুঝছেন না, এদের জন্য ইংরেজিতে বললে মানবেন ভাই, বাস্টার্ড বললে মানবেন না, এসওবি বললে মানবেন, এসওবি বললে মানবেন, আমরা কোথাও এই ধরনের এসওবি বললে মানবেন। আমেরিকান বলতেছে না, আমেরিকান রাষ্ট্রপতি বলতেছে না, প্রেসিডেন্ট বলতেছে না, বুঝছেন না, সান অফ এ বিচ বলতেছে, বুঝছেন না। এখন বলেন সে কি করে বলে এগুলা, সে কি করে বলে? তার জন্য তো আজকে বিপ্লবটা ব্যর্থ হয়েছে। সেই তো ধরনের হামলা এই দায় ওই সরকারকেই নিতে হবে, যত ধরনের ইউনূসকে নিতে হবে, সরকারকেই নিতে হবে। মবের দায় এড়ানোর কোনো সুযোগ নাই, ইউনূসকে নিতে হবে ছাড়া কোনো মব। এবং দেখেন ব্রিগেডিয়ার সাকাওয়াত সেটা সাপোর্ট করে বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাকাওয়াত বলেছে হোয়াট এভার হ্যাপেন, এটা নিয়ে আমাদেরকে আর সামনে আগানো যাবে না, এখন আমরা স্তুতির পথে আসতে হবে, তাকে সরাই দিয়েছেন আমরা। এনএসএফ সার্টিফাইড সজন সিপিবিসি পাইপ ভালো তো লাইফ ভালো। তাহলে তাকে সরালেন কেন? তাহলে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টার প্রথম ব্রিগেডিয়ার সাকাওয়াত
শপথ নিয়েছিল, জি। তাকে সরালেন কেন? কাজে আজকে মানে তার এগুলো- সরানোর পিছনে আসিফ নজরুলের কোনো আসিফ নজরুল তো এই পুরো জিনিসটাই তো সে করেছে। নিয়ন্ত্রণ করতো। তো এখন সে বিশ্বাসঘাতকতা করেছে বিপ্লবের সঙ্গে, সে বেমানি করেছে বিপ্লবের জন্য, যার ফলে আজকে আমার পান্নামায় বলতে পারছে বিপ্লব হচ্ছে না। কিন্তু আমি তো মনে করি এটা বিপ্লব হচ্ছে, কিন্তু আমার এই মনে করাটাকে আমি আজকে প্রমাণ করতে পারছি না এদের বিশ্বাসঘাতকতার কারণে। আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না, আপনি কারেক্ট, ঠিকই বলছেন বিপ্লব হয় নাই। কেন বলছেন? কারণ বিপ্লবটা আমি ঘটাতে পারি নাই। কেন পারি নাই? এই ডক্টর ইউনূস এন্ড গং এন্ড আসিফ নজরুল। তার আগেরটুকুও হয়নি, কোনো কোনো না, যাই হোক, গ্রামেই পড়ে না, কিন্তু কোনো গ্রামেই পড়ে না। কিন্তু যদি আমি সে ঘোষণা করতাম, না, ঘোষণা করলে আবার সেটি বিপ্লব হয়েছে তা নয়। প্রতি বিপ্লব হইতো, আপনি হারায় দিতেন আমাকে, আমরা হারায় দিতেন। আমরা একটা সাথে সরকারের আমরা 7 পতন নভেম্বরে ঘটানো। আমরা 7 নভেম্বর বিপ্লব করি নাই। বিপ্লব, আক্তার না, ভাই। না, আপনি 7 নভেম্বরে বিপ্লব করি নাই। আমরা 7 নভেম্বরে বিপ্লবের নাম দিয়ে আমরা সেটা আবার অন্য ধরনের চরিত্র ছিল। বিপ্লব না। কেন সেটা বিপ্লব তো না। নাম দেওয়া হয়েছে, কিন্তু আজকে নাম যদি দিলেই কি হবে? আজকে যদি ডক্টর ইউনূস বিপ্লবের হিসেবে শপথ নিত, ডক্টর ইউনূস কাজ করতো না? না, ডক্টর ইউনূস কাজ করতো তো। যদি প্রেসিডেন্টের শপথ নাও নিত, তাও তো সে ডক্টর ইউনিভার্সিটিতে 2 বছর সংবাদ কিছু করতো না, কিছু হয়তো। কাজে কি কারণে এটা উনি করলেন? কাজে এটা বেমানি করেছেন। আপনি ওই শব্দটা এক্সপান্স করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি জাতিকে জানাতে চাই দে আর দ্য পিপল আমাদের এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। যে অর্জনটা আমরা 2024 সালে করেছিলাম, রাজনীতিবিদদেরকে ফ্যাসিস্ট না হতে যে মেসেজটা দিয়েছিলাম, সেই মেসেজটাকে ব্যর্থ করে দিয়েছে। আগামীতে যে আবার ফ্যাসিস্ট হবে না, আবারও যে কেউ ওই পথে হাঁটবে না, এর গ্যারান্টি এখন মানে বিপ্লব বেহাত হওয়ার মূল হোতা তাহলে আসিফ নজরুল, আপনি এটা বলতে চাচ্ছেন? ডক্টর আসিফ নজরুল না হলে সেটা অলসো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস তার টুল হিসাবে কাজ করেছে, তাকে নিয়ে এসে বসাইছে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ওইখানে কিন্তু আরেকটা কথা আসছে, আমি যদি পুরোটা শুনি। জি, আমি আপনাকে 1 মিনিট সময় দিতে চাই। আসিফ নজরুলের বক্তব্য পুরোটা শুনিনি, যেটি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে রোববার, যেটি প্রচারিত হয়েছে। সেখানে কিন্তু স্নাইপার রাইফেলের কথা নতুন করে আসছে। হ্যাঁ, তাকে নাকি কোন সেনা সদস্য হুমকি দিয়েছিল যে এটা করুন বা এটা না করলে আপনাকে স্নাইপার রাইফেল দিয়ে, মানে হাস্যকর কিছু কথা বলেছে। হ্যাঁ, এটা শুনি নাই। মানে অগ্রহণযোগ্য, স্নাইপার রাইফেল তো ব্যবহার হয়েছিল, এটা তো এখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে। সেগুলো খুঁজে বের করতে হবে, কোত্থেকে আসলো, কারা কি করলো, উদ্দেশ্যে? কিভাবে করলো, এটা দেখতে হবে। শুধু শেখ হাসিনা সরকারের পতনটাই ছিল উদ্দেশ্য, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? মানে নতুন কোনো এটা গবেষণা করতে হবে। তৎকালীন কোনো মুখোশের আড়ালে অন্য খেলা চলেছে, এগুলো এখন আর প্রশ্ন নয়, এগুলো এখন স্পষ্ট। আর 32 নম্বরে 5 আগস্ট হামলা হয়তো না হতে পারে, বিকালেই তো হয়েছে। 5 থেকে 8 আগস্টে এই বলে কথা বলা যেখানে হয়েছে। গণভবনে শেখ হাসিনার যেখানে সরকারি বাসভবন প্রধানমন্ত্রী হিসাবে, তার ইট লোহার রড সব খুলে নিয়ে চলে যাচ্ছে। যে যা পেরেছে পানির কাপ তালা বাঁধ নিয়ে 32 গেছে। নম্বর পানিতে কাপ তালা বাঁধ নিয়ে চলে গেছে। হ্যাঁ, 32 নম্বর ম্যাসিভ অ্যাটাকিং এর শিকার হয়েছে। এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025-এর 5 ফেব্রুয়ারি। হ্যাঁ, কিন্তু 32 নম্বর আক্রান্ত হয়নি এই ব্যক্তি, স্রেফ মুনাফিক। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। মানে এরই এক এক সময় এক এক রূপ ধারণ করে, পানির আকার ধারণ করে ডক্টর আসিফ নজরুল। এবং সেই ব্যক্তিত্ব প্রধান বিচারপতির কাছে চলে গিয়েছিলেন এই রাষ্ট্রপতিকে হটানোর জন্য, কোন প্রক্রিয়া রাষ্ট্রপতিকে হটানো যায়। হ্যাঁ ভাই, এগুলো তো আমরা সবাই জানি। আমার মনে হয় এই ব্যক্তিদের নিয়ে আলোচনা না করাই ভালো। এরা এখন লাইমলাইটে আসতে যাচ্ছে, একটু কারো সিম্প্যাথি চাইবে, কারো কোনো কোনো প্ল্যাটফর্মে লাইমলাইটে আসবে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো খণ্ডানোর চেষ্টা করবে। শুরু হয়েছে কয়েকদিন উপদেষ্টা পান্না ভাই, অনেকে আপনারা মানে মিডিয়ার অনেকে, তাদেরকেই তো এখন হ্যাঁ, সুযোগ করে সুযোগ করে দিচ্ছেন, দিচ্ছে। লেখালেখির সুযোগ